আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন অথবা কলেজ পর্যায়ের বিতর্ক উপভোগ করেছেন, আবার কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান এই প্রতিযোগিতায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার জন্য নির্ধারিত বিষয়বস্তুটি হচ্ছে প্রাচ্যের চেয়ে পাশ্চাত্যের সাহিত্য বেশি সমৃদ্ধ। যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে বিতর্ক করবেন তারা হচ্ছেন পক্ষদল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিপক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। দর্শক, আসুন এবারে পরিচিত হয়ে আমাদের উপস্থিত বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষদলে আমি সুমাইয়া আফরোজ শ্রাবণী, আইন বিভাগ, তৃতীয় বর্ষ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি উপমা দত্ত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমার নাম ঐশী মণ্ডল, আমার বিভাগ হচ্ছে প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগ, চতুর্থ বর্ষ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি উমুল মুমিনিন মিম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ, বরিশাল বিশ্ববিদ্যালয়। মরিয়ম সাবিয়া, মার্কেটিং বিভাগ, দ্বিতীয় বর্ষ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি ফারজানা মারিয়া ইভা, অর্থনীতি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় বর্ষ। আমি মোসাম্মদ রানী খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ, বরিশাল বিশ্ববিদ্যালয়। বিপক্ষ দলে আছেন আমি জারিন তাসিম লিসা, ব্যবসায় প্রশাসন বিভাগ, তৃতীয় বর্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি খান মোহাম্মদ ওমর ফারুক, কম্পিউটার প্রকৌশল ও বিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি মোহাম্মদ ফাহিম শাকিল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, তৃতীয় বর্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি জান্নাতুল ফেরদৌস জুসি, তৃতীয় বর্ষে ইংরেজি বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছি। আমি মোরসেলিন আহমেদ জিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার প্রকৌশল বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। আমি সাদ আহমেদ সাদি, আইন বিভাগ, চতুর্থ বর্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি ইন্তিসিফার আওয়াল রিদ, পড়াশোনা করছি সফটওয়্যার প্রকৌশল বিভাগ, দ্বিতীয় বর্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। পরিচয় পর্ব শেষ, এবারে নিয়ম কানুন জানিয়ে দিচ্ছি। আপনারা উভয় দলই সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপনা এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 17 মিনিট সময় পাবেন। এই 17 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন আর কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবে। একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য উপস্থাপন করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবে। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন অথবা গঠনমূলক পর্বে যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবে। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময়ে 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শক, আসুন এবারে পরিচিত হই আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে। প্রথমেই ডেকে নিচ্ছি বিজ্ঞ বিচারক অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার দেবকে, চেয়ারম্যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন মডারেটর, জগন্নাথ হল ডিবেটিং ক্লাব। এবারে ডেকে নিচ্ছি বিজ্ঞ বিচারক ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীরকে, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে বিচারকের আসন গ্রহণ করবার জন্য আমি অনুরোধ করছি জনাব আব্দুল মাজেদকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক ও বিতর্ক প্রশিক্ষক। এবারে বিতার্কিকদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং আপনাদের প্রতি তাদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সঙ্গে, যিনি এই সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং আমাদের উপস্থিত বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্য প্রদান করবেন। এবারে আমি সভাপতির আসন গ্রহণ করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নানকে, কথা সাহিত্যিক এবং একই সাথে আমি সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আমাদের বিতর্ক আয়োজনটি শুরু করবার জন্য। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা সুমাইয়া আফরোজ শ্রাবণী। শ্রাবণী, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি। আজকের বিতর্কের জন্য নির্ধারিত বিষয় হচ্ছে প্রাচ্যের চেয়ে পাশ্চাত্যের সাহিত্য বেশি সমৃদ্ধ। পক্ষে অবস্থান করছি। পক্ষে অবস্থানকালে আজকের বিতর্কের প্রপঞ্চকগুলোর একটি সুস্পষ্ট সংজ্ঞায়ন এবং কিছু যুক্তি দিয়ে যাব, যার মাধ্যমে আমি এবং আমার দলের পরবর্তী বক্তারা তথ্য, উপাত্ত, যুক্তি এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে যাবে পাশ্চাত্যের সাহিত্য বেশি সমৃদ্ধ প্রাচ্যের তুলনায়। শুরুতেই আসছি সংজ্ঞায়নে।
প্রাচ্য, এশীয় মহাদেশ এবং পৃথিবীর পূর্বভাগের দেশসমূহকে বুঝিয়ে থাকছি। পাশ্চাত্য বলতে আমরা ইউরোপ এবং পশ্চিমা ভাগের দেশ। সাহিত্য বলতে এমন কোনো লেখনীকে বোঝাচ্ছি যেখানে বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, যা মানব সৃষ্টি, যা ইন্দ্রিয়, চিন্তা, চেতনা, অনুভূতি এবং লেখকের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে। সমৃদ্ধি বলতে ব্যাপক, বিকশিত ও ঐশ্বর্যময়, যা অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে অনুকরণীয়। আজকের বিতর্কের বিষয়টি সকলের বোধগম্য করবার জন্য আমি একটি প্রেক্ষাপট দিয়ে যাব। প্রেক্ষাপটটি শুরুতেই যদি বলি পাশ্চাত্য সাহিত্যের প্রেক্ষাপট। পাশ্চাত্য সাহিত্যে যেমন রয়েছে রণরঙ্গভূমি, ইউরোপের সমাজের প্রচণ্ড আবেগ, উত্তেজনা, উদ্যম, সহস্রমুখী বাসনার উদ্যমে উচ্ছ্বাস, অভিশ্রাম মন্থমান, ক্ষুদ্র জীবন, মহাসমুদ্রের আঘাত প্রতিঘাত, ধ্বনি প্রতিধ্বনি, তরঙ্গ প্রতিতরঙ্গ। তেমনি রয়েছে উৎশক্তির সহস্র হস্তে পৃথিবী বেষ্টন করিবার বিপুল আকাঙ্ক্ষা। প্রথমত সাহিত্য মানুষের মনোভাব, মূল্যবোধ, দর্শন, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রতত্ত্ব এবং অন্যান্য সমাজের বিভিন্ন দিক বিনোদন তুলে ধরে। পাশ্চাত্যের প্রেক্ষাপটের ক্ষেত্রে আমরা ধ্রুপদী গ্রিক মহাকাব্য ইলিয়াড এবং ওডিসির খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কবি হোমারের জন্য দায়ী, সেটি খুব ভালো করেই জানি। 3000 বছর পরে গিয়েও পাঠকের কাছে এই যে সাহিত্যগুলো খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। আমাদের যে প্রধান সাহিত্য ধরনগুলো রয়েছে, যেমন মহাকাব্য, নাটক, সনেট, জীবনী, গদ্য ইত্যাদি, যা গ্রিক এবং রোমানদের ধারায় প্রতিষ্ঠিত হয়ে আসছে, অর্থাৎ এক্ষেত্রে পাশ্চাত্য সাহিত্যের প্রাধান্যই বেশি পাচ্ছে। আমরা যদি মধ্যযুগের দিকে তাকাই, সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট 1597 থেকে শুরু করে হ্যামিল্টন, যেটা 1599 থেকে 1601 পর্যন্ত, যেখানে ইউরোপীয় রেনেসার, ম্যাকিউভাল দ্য প্রিন্স, ফ্রান্সের ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে শুরু করে সকল ক্ষেত্রে পাশ্চাত্য সাহিত্যের বিপুল অবদান রয়েছে। আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সকল নতুন এবং আধুনিক জিনিসগুলো সহজে গ্রহণ করে নেওয়া, যার ফলে তারা খুব সহজে পাশ্চাত্য সাহিত্যের যে সাহিত্য রয়েছে, যে নতুনত্ব রয়েছে তা গ্রহণ করেছে। তারই সাথে পাশ্চাত্য সাহিত্যের যে ভাষা এবং সংস্কৃতি রয়েছে তা কিন্তু 64টি অঞ্চলেরও বেশি এই সংমিশ্রণ রয়েছে, যার ফলে সাহিত্যের ক্ষেত্রে যে ভাষা এবং সংস্কৃতির বাধাটা রয়েছে সেটি পাশ্চাত্য খুব সহজেই নিষ্পন্ন করে দিচ্ছে। আমরা যদি জীবনের সাথে সংশ্লিষ্টতা নিয়ে একটু কথা বলি, পাশ্চাত্য সাহিত্য কিন্তু জীবনের সাথে সংশ্লিষ্ট। কি করে? আমরা যদি গ্রিক লেখকদের দিকে লক্ষ্য করি, তাদের সম্পূর্ণ লেখা ছিল মানুষের কাল্পনিক নিত্য মেজাজ, প্রয়োজনীয় প্রতিদিনের খবর নিয়ে। আমরা যদি হোমারের মহাকাব্যের দিকে দেখি, অপরিচিতদের প্রতি কীভাবে ব্যবহার করতে হয়, আমরা যদি এই এসিলাস এবং সফোক্লিসের ট্র্যাজেডিগুলোর দিকে লক্ষ্য করি, সেখানে রয়েছে পরিস্থিতি সম্পর্কে নৈতিক চেতনার কথা, অর্থাৎ পাশ্চাত্য সাহিত্য সমগ্র মানব জাতির সাথে সংশ্লিষ্ট রয়েছে। এবার আসলে আমি যে বলছি পাশ্চাত্যের সাহিত্য প্রাচ্যের থেকে বেশি সমৃদ্ধ, সেক্ষেত্রে সেই প্রপঞ্চটি আমরা প্রমাণ করার জন্য 4টি যুক্তি দিয়ে যাচ্ছি। প্রথম যুক্তি, সাহিত্যের চাহিদা এবং তুলনামূলক গ্রহণযোগ্যতা। দ্বিতীয়ত, ধারাবাহিকতা। তৃতীয়ত, সাহিত্যের স্বীকৃতি। এবং চতুর্থত, বৈচিত্র্যময়। প্রথমে যদি বলি, সাহিত্যের চাহিদা তখনই পূর্ণ হবে যখন তার জীবনবোধকে সমৃদ্ধ করে, এবং সেই সাহিত্যের ভিতরে যখন ন্যাশনালিজম, রিয়েলিজম, সুপার ন্যাশনালিজম, হিরোইজমের মতো সংমিশ্রণগুলো থাকবে, সাথে থাকবে পাশ্চাত্যের সেই সাহিত্যের সেই নতুন নতুন ধারা। আজকের এই বিষয়টি আমি আরেকটু পরিষ্কার করার জন্য কিছু উদাহরণ দিয়ে যাব। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, রোমান্টিসিজমের ক্ষেত্রে সাহিত্যের যে কল্পনা, এই রোমান্টিসিজমের একটি অপরিকল্পনীয় বা অবিশ্বাস্য প্রকাশ, যা 18 শতকের শেষে এবং 19 শতকের শুরুতে দ্বিতীয় ইউরোপ উদ্ভব করে দিয়েছে। এবং যদি আমরা ক্লাসিসিজমের কথা বলি, সেখানেও প্রাচীন গ্রিস এবং প্রাচীন রোমে উদ্ভব হয়েছে। 19 শতকে এসে আমাদের পাশ্চাত্যে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবোধ কাব্যের মাধ্যমে সেটি অনুকরণ করেছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ প্রমাণিত হচ্ছে প্রাচ্যের যে সার্থক সাহিত্যগুলো রয়েছে সেগুলো পাশ্চাত্যের সাহিত্য থেকেই অনুকরণিত হয়ে সমৃদ্ধের পথে হাঁটছে, অর্থাৎ পাশ্চাত্যের সাহিত্য বেশি সমৃদ্ধ। সুতরাং মাননীয় সভাপতি, আজকের মতো এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। এবার বিপক্ষের প্রথম বক্তা হিসেবে আসবেন জারিন তাসনিম লিমা। আপনার সময় 5 মিনিট। আমার এ পথ চাওয়াতেই আনন্দ, পশ্চিম যে যায় যাক, আমি রইব পূর্বেই। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকের এই বিতর্কে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেবার জন্য। আজকের বিতর্কে যে নির্ধারিত বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রাচ্যের চেয়ে পাশ্চাত্যের সাহিত্যে বেশি সমৃদ্ধ। মাননীয় সভাপতি এবং বিচারক মণ্ডলী, সঙ্গত কারণে আমি এবং আমার দল বিপক্ষে বলছি। আমি প্রথম বক্তা হিসেবে বিতর্কের সংজ্ঞায়ন করে যাব এবং
বিভিন্ন প্লট দেখে যাব এবং আমার দ্বিতীয় বক্তা এবং দলনেতা এসে তত্ত্ব উপাত্ত উপস্থাপন করবে এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে এবং দলগত সমন্বয় করে দেখিয়ে যাবে যে কেন প্রাচ্যের যে সাহিত্য সেটি বেশি সমৃদ্ধ। মাননীয় সভাপতি, প্রথমেই সংজ্ঞায়নে চলে যাচ্ছি। প্রাচ্য বলতে আমরা বুঝাচ্ছি পূর্ব দিকস্থ অঞ্চল, যেমন এশিয়া, মধ্যপ্রাচ্য, যার মধ্যে রয়েছে ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ 18টি দেশ। দূরপ্রাচ্য, যেমন দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, চীন এবং ভারতীয় উপমহাদেশের অঞ্চল, জাতি ও রাষ্ট্রের দার্শনিক তত্ত্ব। পাশ্চাত্য বলতে বোঝাচ্ছি পশ্চিমস্ত দেশ, যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার অঞ্চল, জাতি ও রাষ্ট্রের দার্শনিক তত্ত্ব। এরপর আসছে সাহিত্য বলতে আমরা আসলে কি বুঝি? কোনো সৃজনশীল মৌখিক বা লিখিত বিষয়বস্তু যার মাধ্যমে সমাজের বিভিন্ন অংশ প্রতিফলিত হয়। সাহিত্যের বিভিন্ন ধরনের মধ্যে রয়েছে গদ্য, যেমন প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস; পদ্য, যেমন কবিতা; নাটক, যেমন নাটিকা, নাট্যমঞ্চ। এরপর আসছে সমৃদ্ধের সংজ্ঞায়নে। সমৃদ্ধর সংজ্ঞায়নে যাওয়ার আগে আমরা 4টি সুনির্দিষ্ট মানদণ্ড দেখিয়ে যাব, যে 4টি মানদণ্ডর কোনো একক নেই অথবা পরিমাপক নেই, কিন্তু এটা গুণগত মানদণ্ডের ভিত্তিতে আমরা কোনটিকে সমৃদ্ধ বলবো এবং কোনটিকে বলবো না সেটি আমরা আজকে দেখিয়ে যাব। মাননীয় সভাপতি, প্রথম সমৃদ্ধতার মানদণ্ড দার্শনিক ও আধ্যাত্মিক গভীরতা, চর্চার উত্থান, প্রসার ও ব্যাপ্তি। দ্বিতীয়, বৈচিত্র্যপূর্ণ ভাষা, সংস্কৃতি ও সাহিত্যের সংমিশ্রণ এবং অভিযোজন। তৃতীয়, জীবন ও সমাজের ঘনিষ্ঠ প্রতিফলন এবং চতুর্থ, সমালোচনা ভিত্তিক সাহিত্যের প্রসার ও সামাজিক ইতিবাচক পরিবর্তন। শুরু থেকে এই পর্যন্ত ধর্মীয় আধ্যাত্মিকতার যে বিষয়টা, সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে এমন যদি কোনো অঞ্চল থাকে সেটা কিন্তু প্রাচ্য। মাননীয় সভাপতি, উদাহরণগুলো হচ্ছে, আমরা কিছু ধর্মের নাম বলে যাচ্ছি, যেমন ট্যাওইজম, সেখানে আপনি দেখতে পাবেন টাও টি চিং, ঝুয়াঙ্গির মতন লিখা। বৌদ্ধ ধর্মে আপনি পাবেন পালি কানন, হিন্দু ধর্মে আপনি পাবেন শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ কীর্তন, যেগুলো কিনা সমাজের পথ প্রদর্শন ও নৈতিকতার তুলনামূলক শিক্ষা দিয়ে সাহিত্যের সমৃদ্ধির ধারা কিন্তু অব্যাহত রেখেছে। চীনের প্রাচীন কবিতাগুলো মন্দিরে গান হিসেবে গাওয়া হতো, জাস্ট ধারাটাকে অব্যাহত রাখার জন্য। সেই জায়গাতেই কিন্তু আমার প্রতিপক্ষর দিক থেকে আসলে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি যে এই জায়গাতে তারা কিভাবে বলতে পারে যে পাশ্চাত্যের থেকে এই ধারাবাহিকতাটা আসছে। এই প্রাচ্যে যখন একজন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, এই প্রাচ্যে যখন জাপানি সাহিত্য, মনস্তাত্ত্বিক বিষয়াদি, কোরিয়ান প্রেমের উত্থান এবং সবগুলো জিনিস রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন একা একজন কিংবদন্তি হিসেবে 3টি দেশের জাতীয় সঙ্গীতের মতন একটা জায়গায় তিনি ভূমিকা রাখেন এবং বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত একা একজন কিংবদন্তি লিখে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে বৈচিত্র্যর জায়গাটা প্রাচ্যে কত বেশি সমৃদ্ধ। এরপর আসছি জীবন ঘনিষ্ঠতার উদাহরণে। মাঝি নাও ছাইরা দে, মাঝি পালুরাইয়া দে, গাড়ে মাঝি গা কোনো গান। মাননীয় সভাপতি, এই ধরনের উপমহাদেশের লোকগীতি, পল্লীগীতি, মহুয়ার গীতি, পালা, হৈমন্তিক গীতিকা, সনেট, এই সবগুলো জিনিস কিন্তু আমাদের জীবনকে অনেক ঘনিষ্ঠভাবে উপস্থাপন করে। মাননীয় সভাপতি, আমাদের সুলতানার স্বপ্ন, বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন কিন্তু এখন অক্সফোর্ডে, হার্ভার্ডে পড়ানো হচ্ছে। মাননীয় সভাপতি, এরপর আসে সমালোচনা ভিত্তিক সাহিত্যের প্রসার ও ইতিবাচক পরিবর্তনের আপনি কিছু যদি সাহিত্যের উদাহরণ দেখেন, যেমন নীলদর্পণ, দেনা পাওনা, অপরিচিতা এবং লাল ছালু। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাচ্যে দর্শন থেকে শুরু করে আধ্যাত্মিকতা থেকে শুরু করে ধর্ম, ভাষা, সংস্কৃতি, সমাজ, জীবন, ভালোবাসা, প্রকৃতি, সব জায়গায় কিন্তু আমাদের প্রাচ্যের সাহিত্যের প্রসার এবং আমাদের সাহিত্যই সবচেয়ে বেশি সমৃদ্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। উপমা দত্ত, পক্ষের দ্বিতীয় বক্তা। উপমা, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। পাশ্চাত্যের সাহিত্যের ইতিহাসে দীর্ঘ পথ চলা অজস্র লেখনীর সমাহার দিয়ে বিস্তৃত। হোমারের মহাকাব্য থেকে শুরু করে শেক্সপিয়রের অমর নাটক, আরও অসংখ্য লেখকদের লেখনীর মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে মানবজাতির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ, অনুভূতি, চিন্তা ও চেতনা। মাননীয় সভাপতি, প্রাচ্যের চেয়ে পাশ্চাত্যের সাহিত্য বেশি সমৃদ্ধ, যা আমার পক্ষ দলের প্রথম বক্তা 4টি যুক্তি উপস্থাপন করেছিলেন যার পক্ষে। প্রথমেই আসি বিজ্ঞ প্রতিপক্ষের যুক্তিসমূহে। বিজ্ঞ প্রতিপক্ষ বলে গিয়েছেন জীবন বৈচিত্র্যতার কথা,
আধ্যাত্মবাদের কথা, দার্শনিকতার কথা, সমালোচনার কথা। মাননীয় সভাপতি, প্রথমেই যদি সমালোচনার জায়গায় আসি, তাহলে পাশ্চাত্যের সাহিত্যে সমালোচনার জায়গা অনেক বেশি প্রাচ্যের সাহিত্যের তুলনায়। এবং আমরা প্রাচ্যের সাহিত্যের যে বৈচিত্র্যতার কথা তারা বললেন, তার বেশিরভাগ সাহিত্যকর্মের সূচনাই হয়েছে পাশ্চাত্য থেকে প্রাচ্যের তুলনায়। গ্রিসে প্রথম নাটকের সূচনা হয়, যা পরবর্তীতে সেই ধারা অনুসরণ করে প্রাচ্য। এছাড়াও মাননীয় সভাপতি, দার্শনিক বা আধ্যাত্মবাদের কথা যদি বলে, তাহলে গ্রিস বা প্রাচীন রোমের যে আধ্যাত্মবাদ ভিত্তিক যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের মধ্য দিয়ে কিন্তু আধ্যাত্মবাদ বা জীবন দর্শনের কথা উঠে এসেছে। এছাড়া অ্যারিস্টটল, প্লেটোর মতো দার্শনিকদের কাছ থেকে আমরা পেয়েছি জীবনবোধ, রাষ্ট্র পরিচালনার বিশেষ নির্দেশনা, যা শুধুমাত্র প্রাচ্য নয়, সমগ্র বিশ্ব কিন্তু অনুসরণ করে চলেছে মাননীয় সভাপতি। কিন্তু আমরা যদি প্রাচ্যের দিকে তাকাই, আসলে নারী সাহিত্যিকদের দিকে প্রাচ্য অনেক বেশি পিছিয়ে আছে পাশ্চাত্যের তুলনায়। আমরা পাশ্চাত্যে অনেক উল্লেখযোগ্য নারী সাহিত্যিকদের কথা পাই, যা আমরা প্রাচ্যে পাই না। এবার মাননীয় সভাপতি, আমরা যদি আমাদের যুক্তিগুলোতে চলে আসি, আমাদের দ্বিতীয় যুক্তি ছিল সাহিত্যের ধারাবাহিকতা। মাননীয় সভাপতি, একটি সাহিত্য সমৃদ্ধির জন্য সেই সাহিত্যের ধারাবাহিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি, গদ্য সাহিত্যের জনক বোকাচ্চিওর ডোকামেন গ্রন্থে সমাজের নানা জটিলতা, ব্যস্ততা, দুর্নীতির পাশাপাশি মানুষের আনন্দ, ভালোবাসা, সৌন্দর্য ফুটে উঠেছে। ধারাবাহিকভাবে হোমারের ইলিয়াড ও ওডিসি থেকে শুরু করে মধ্যযুগে এসে ইউরোপীয় রেনেসা, ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে শুরু করে ফ্রেঞ্চ রেভলিউশন, সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাহিত্যের উল্লেখযোগ্য অবদান। ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বা মধ্যযুগের বিভিন্ন কবিদের যে গীতি কবিতা বা প্রতিবাদ, যা উল্লেখযোগ্য অবদান রেখেছে এই ধরনের বিপ্লবকে সাফল্যের সাথে সুসংগঠিত হতে। আমরা যদি প্রাচ্যের সাহিত্যের দিকে তাকাই, প্রাচ্যের সাহিত্য কিন্তু বিভিন্ন সময়ে যেয়ে সমৃদ্ধির পথে থমকে গেছে। বাংলা সাহিত্যের কথা যদি বলি, 1200 শতকের পর বাংলা সাহিত্য অন্ধকার যুগে আচ্ছন্ন হয় প্রায় 150 বছরের জন্য। আমরা যদি আরবীয় সাহিত্যের কথা বলি, মধ্যযুগে আরবীয় সাহিত্যের স্বর্ণযুগ হলেও পরবর্তীতে কিন্তু এই সমৃদ্ধ ধারাবাহিকতা লক্ষ্য করা যায়নি। এবং চীনা সাহিত্যের কথা বললে, চীনা সাহিত্যের শুরুর দিকে বিভিন্ন সাহিত্যের ধারা উন্মোচিত হলেও পরবর্তীতে তার কোনো সমৃদ্ধ ধারা পাওয়া যায়নি, বরং পাশ্চাত্যে যে সাহিত্যের নতুন নতুন ধারা বিভিন্ন সময়ে উন্মোচিত হয়েছে, তা পাশ্চাত্য থেকেই সমৃদ্ধ লাভ করেছে এবং প্রাচ্য সহ বিশ্ব সেই ধারাকে অনুসরণ করেছে। আমাদের তৃতীয় যুক্তি ছিল সাহিত্যের স্বীকৃতি ও বিস্তার। সাহিত্যের স্বীকৃতি ও বিস্তার লাভও করেছে পাশ্চাত্য সাহিত্যের হাত ধরে। সাহিত্যের সমৃদ্ধি পাঠকের হৃদয়কে আলোড়ন সৃষ্টি করেছে এবং যার ধারাবাহিকতায় বিভিন্ন সাহিত্যের পুরস্কার অন্তর্ভুক্ত করা হয়েছে নোবেলের মতো একটি বিশ্ব সমাদৃত পুরস্কারে, যেখানে জার্মান সাহিত্যে 14টি, ইংরেজি 23 এবং ফার্সি 16টি সহ পাশ্চাত্য সাহিত্যের বিভিন্ন ভাষায় অসংখ্য পুরস্কারের নজির পাওয়া যায়, যা প্রাচ্যের সাহিত্যের তুলনায় অনেক বেশি। সাহিত্যের সেরা 10 শহরের মধ্যেও লক্ষণীয় রয়েছে লন্ডন, ফ্রান্স, প্যারিস, ওয়াশিংটন সহ পাশ্চাত্যের বিভিন্ন শহর, যেখানে প্রাচ্যের শহরগুলোর তেমন কোনো নজির নেই। এছাড়া মানব সমাজকে অনেক বেশি আন্দোলিত করেছে পেট্রাকের সৃষ্ট সনেট থেকে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন সাহিত্য। সুতরাং মাননীয় সভাপতি, পাশ্চাত্যের সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ। ধন্যবাদ। এবার বিপক্ষের দ্বিতীয় বক্তা আসবেন খান মোহাম্মদ ওমর ফারুক। আপনার সময় বলা শুরু থেকে 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, এই বিতর্কের মঞ্চ আমাকে সুযোগ প্রদান করার দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, খুব অবাক হয়ে দেখছিলাম, তারা বলছিলেন যে সাহিত্যের ধারাবাহিকতা নাকি নষ্ট হয়েছে। মাননীয় সভাপতি তিনি এসে বলার চেষ্টা করলেন বাংলা সাহিত্যের ধারাবাহিকতা নাকি নষ্ট হয়েছে 1200 শতাব্দীর পরে, যেখানে আমরা দেখতে পারি মাননীয় সভাপতি 1200 শতাব্দীর ঠিক পরপরই মাননীয় সভাপতির শ্রীকৃষ্ণের কীর্তন, বৈষ্ণব পদাবলীর মতো মৌখিক সাহিত্যের রচনা আমরা দেখতে পেরেছি, যেটা পরবর্তীতে যুগান্তকারী সাহিত্য রচনার উদাহরণ হিসাবে পাশ্চাত্য আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। মাননীয় সভাপতি আমরা পরবর্তীতে পেয়েছি ইউসুফ জুলেখার মতো কাব্য, যেটা কিনা সেই 1200 শতাব্দীতেই শুরু হয়েছে, 1200 থেকে 1800 শতাব্দীর মধ্যযুগীয় সভাপতি। মাননীয় সভাপতি তারা এসে বলার চেষ্টা করলেন যে আরব্য যুগে আরব্য রজনীতিকে নাকি একসময় গিয়ে থমকে গেছে। আরব অঞ্চলের সবচেয়ে খারাপ যে সময়টা জাহিলি যুগ, সেখানেও মাননীয় সভাপতি ইমরুল কায়েসের মতো আমরা সাহিত্যিককে পেয়েছি, সেখানেও মাননীয় সভাপতি লাবিদ বিন রাবিয়ার মতো সাহিত্যিককে পেয়েছে মাননীয় স্পিকার, যারা কিনা সমসাময়িক সাহিত্যিকদের কথাবার্তা বলেছেন। অর্থাৎ তারা যে চর্চাটা বা যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছেন যে সাহিত্যের একটা ধারাবাহিকতা প্রাচ্যে নষ্ট হয়ে গেছে, এটা সম্পূর্ণই ভুল। মাননীয় সভাপতি তারা বলার চেষ্টা করেছেন যে পুরস্কারের মাধ্যমে নাকি সাহিত্যের আমরা একটা মানদণ্ড নির্ধারণ করব। তারা উদাহরণ হিসাবে কি দিলেন মাননীয় সভাপতি? নোবেলের মতো পুরস্কারের যে ধারণাটা, এটা সম্পূর্ণ পাশ্চাত্যের ইউরোপীয় তত্ত্বের ধারণা, এবং ইউরোপের মানুষজন না, তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে একটা শ্রেষ্ঠ জায়গায় সবসময় দেখতে চায়, তাদের মধ্যে মেকি মনোভাব আসে, যেখানে তাদের ধ্যান ধারণাই এরকম, সেখানে তাদের একটা নিজস্ব পুরস্কার তত্ত্ব দিয়ে সেটাকে কিভাবে তারা শ্রেষ্ঠত্ব অঞ্চল বলছে, এটা আমি বোধগম্য না। এর চেয়ে আমরা বিশ্বাস করি একটা নিরপেক্ষ
নিরপেক্ষ জায়গা আমাদের অনেক বেশি দরকার, যেখান থেকে আমরা মানদণ্ড নিশ্চিত করতে পারবো মানসিক সভাপতি। এই জন্য নোবেল পুরস্কার কখনোই এই শ্রেষ্ঠত্বের প্রচার হিসেবে আসতে পারে না। মাননীয় সভাপতি তারা এসে বলার চেষ্টা করলেন যে আজকের এই বিতর্কে তারা অনেক কিছু দেখে গেছেন। তারা বলার চেষ্টা করেছেন মাননীয় সভাপতি যে হচ্ছে ধারাবাহিকতার গতানুগতিক হয়েছে, ফরাসি রেভলিউশন নাকি হচ্ছে মাননীয় সভাপতি তাদের সাহিত্যিক প্রচারের মাধ্যমে বা সাহিত্যিক সমৃদ্ধর কারণে এসেছে। কিন্তু কিভাবে এই জিনিসটা আমি এখনো নিশ্চিত নই মাননীয় সভাপতি। আমি আপনাকে তিনটি দিকভাবে দেখিয়ে দিয়ে বলছি যে প্রাচ্যের বড় বড় রেভলিউশনগুলো কীভাবে বা হচ্ছে সাহিত্যের মাধ্যমে তুলে হয়েছে। সবার প্রথমে বাংলাদেশের কথায় আসে মাননীয় সভাপতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম প্রেক্ষাপট বা মুক্তিযুদ্ধের প্রথম ধাপটা কবে শুরু হয়? 1952 সালে মাননীয় সভাপতি। এবং 1952 সালে এই সাহিত্যিক ধাপটা কারা শুরু করে বা সাহিত্যিক আন্দোলনটা কারা শুরু করে? তমুদ্দিন মজলিস মাননীয় সভাপতি। এই যে একটা বড় যুদ্ধ বা বড় ইয়ার অংশে তমুদ্দিন মজলিসের কিন্তু অনেক বড় একটা প্রভাব ছিল বাংলাদেশের তরুণ সমাজকে জাগ্রত করার পিছনে। সেরকম সাহিত্যিক উদাহরণ আমরা তাদের পাশ থেকে পাইনি মাননীয় সভাপতি। আপনি যদি হচ্ছে ব্লাইন্ড উইলোটা পড়েন, লেখক হচ্ছে মাননীয় স্পিকার হারুকি মুরাকামি। এই লেখক খুব বাস্তব কেন্দ্রিক উপন্যাস, তার অনেক সুন্দর একটি উপন্যাস, বাস্তব কেন্দ্রিক উপন্যাস। এই উপন্যাসে তিনি বলার চেষ্টা করেছেন মাননীয় সভাপতি যে হচ্ছে কিভাবে মানুষকে আরও বাস্তববাদী হতে হয় মাননীয় স্পিকার। তখন থেকে মানুষের জাপানি সমাজে এই ধরনের দর্শন যে আপনাকে অনেক বেশি কর্মঠ হতে হবে, আপনাকে বাস্তববাদী হয়ে চলতে হবে এবং আপনাকে হচ্ছে পিছনের যে কষ্ট দুঃখ ভুলে যেতে হবে, এই ধরনের দর্শনের চর্চাটা কিন্তু 17শো শতাব্দীতে পরবর্তী থেকে দেখা আসা শুরু করি মাননীয় স্পিকার। মাননীয় সভাপতি দেখুন তাদের বিতর্কে আমি এখনো এই পর্যন্ত এটা আমি এখনো পরিষ্কার হয়নি যে কিভাবে তারা বলছেন যে প্রাচ্য সম্বন্ধে বিষয়, যেখানে সাহিত্যের চর্চা বা গোড়া উত্থানটাই প্রাচ্য থেকে শুরু। প্রাচ্য থেকে কিভাবে শুরু মাননীয় সভাপতি? আগেকার দিনে মানসিকভাবে সাহিত্যের উত্থানটা হতো মানসিকভাবে সাহিত্যের চর্চাটা হচ্ছে ধর্মীয় তত্ত্বের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে আদি সমাজগুলো আদি ধর্মীয় চর্চাগুলো আমাদের প্রাচ্যে হয়েছে মানসিকা। আপনি যদি হিন্দুবাদের কথা বলেন, আপনি যদি বুদ্ধিজমের কথা বলেন, আপনি যদি মানসিকা ইসলামের কথা বলেন বা জেরুজালেমের কথা বলেন, এগুলো সবগুলো ধর্মপ্রচার প্রাচ্য থেকে রয়েছে এবং প্রাচ্যের মাধ্যমে হচ্ছে। এজন্য আমরা বিশ্বাস করি যেটার উত্থান এখান থেকে এবং এটার থেকে পরিসর ব্যাপ্তি হয়েছে। তাই প্রাচ্যের চেয়ে কখনোই হচ্ছে পাশ্চাত্য সমৃদ্ধ না, পাশ্চাত্যের চেয়ে প্রাচ্য সমৃদ্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষের তৃতীয় বক্তা ঐশী মণ্ডল আসবেন। ঐশী, আপনার সময় 4 মিনিট। চীনা সাহিত্যে যখন মন্থর গতি, আরবীয় সাহিত্য যখন ধর্মীয় চাদরে ঘেরা এবং বাংলা সাহিত্যের মহারথীগণ যখন পাশ্চাত্যের অনুকরণে ব্যস্ত, ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য সাহিত্য অধিক সমৃদ্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে। মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমার দলের প্রথম দুই বক্তা আমাদের দলীয় অবস্থানের রূপরেখা দেখিয়ে দিয়ে গেছেন এবং আমি তৃতীয় বক্তা হিসেবে তুলনামূলক আলোচনায় আরও জোরালোভাবে প্রমাণ করে দিয়ে যাব কিভাবে প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য সাহিত্য অধিক সমৃদ্ধ। মাননীয় সভাপতি, শুরুতেই চলে যাচ্ছে আমার বিরোধী দলের বক্তব্যে। মাননীয় সভাপতি, তারা যে আরব্য সাহিত্যের কথা তুলনা করে গেছেন, এটি সম্পূর্ণ একটি ধর্মভিত্তিক সাহিত্য। মাননীয় সভাপতি, এক্ষেত্রে লক্ষ্য করুন, সাহিত্য কেবল একটি ক্ষেত্রকে সমৃদ্ধ করে সে সমৃদ্ধির মানদণ্ডকে পূর্ণ করতে পারে না। মাননীয় সভাপতি, আমরা কখন কোনো বস্তুকে বৈচিত্র্যপূর্ণ হিসেবে আমরা স্বীকার করে নেব যখন তার কেবল নিজস্ব উপকরণে সমৃদ্ধি থাকবে, ঐশ্বর্যশালী হবে এবং তার বিস্তার প্রখর রূপে হবে আশেপাশের অঞ্চলের মধ্যে এবং অন্যান্য সাহিত্যের কাছে যে যখন অনুকরণীয় হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, তারা যে সাহিত্যগুলোর কথা বলে গেছে সেগুলো সম্পূর্ণভাবে অঞ্চলভিত্তিক সাহিত্য। তারা এমন কোনো উদাহরণ এখন পর্যন্ত দেখিয়ে দিয়ে যাননি যেটা বিশ্ব পর্যন্ত আলোচিত হয়েছে এবং সবার কাছে বিস্তার লাভ করে স্বীকৃতি প্রদান করেছে এবং সর্বাধিক সমৃদ্ধি হিসেবে পরিচিতি পেয়েছে। মাননীয় সভাপতি, এবার যদি ইতিমধ্যে আমার দলের বক্তাগণ 4টি যুক্তি উপস্থাপনের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য সাহিত্য এগিয়ে। মাননীয় সভাপতি, যদি আমরা বৈচিত্র্যপূর্ণতা দিকে তাকাই তবে আমরা দেখব অ্যাংলো স্যাক্সনের পিরিয়ড থেকে আধুনিক সময় পর্যন্ত পাশ্চাত্য সাহিত্য কিন্তু ক্রমাগতভাবে বিকাশ লাভ করেছে, বিস্তার লাভ করেছে, সমৃদ্ধ হয়েছে এবং নতুন নতুন ধারার সৃষ্টি করেছে। মাননীয় সভাপতি, শেক্সপিয়ারের তার ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, রোমিও জুলিয়েটের মাধ্যমে তারা কমেডি, ট্র্যাজেডি, রোম্যান্টিসিজমের মতো সাহিত্যের আলাদা আলাদা ধারাগুলোকে কিন্তু সমৃদ্ধ করেছে এবং সমন্বয় নিয়ে এসেছে। মাননীয় সভাপতি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বৈচিত্র্যের জায়গাটি আরও শক্ত হয়েছে। এবং আরও একটি বিষয় যদি তুলনায় যাই, আমরা প্রাচ্য সাহিত্যের তুলনায় যদি বলি তবে প্রধান 3টি জায়গা আমরা দেখতে পাই, একটা আরবীয় সাহিত্য, চৈনিক সাহিত্য এবং বাংলা সাহিত্য। মাননীয় সভাপতি, কিন্তু আমরা যদি পাশ্চাত্য সাহিত্যের দিকে তাকাই তবে আমরা স্প্যানিশ, ফরাসি, ল্যাটিন, আমরা আর্জেন্টিন এবং ব্রাজিলিয়ান সহ এরকম
এরকম 64টি আলাদা আলাদা সাহিত্যের সম্ভার দেখতে পাই। মাননীয় সভাপতি, এক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা প্রেক্ষাপট বিশ্লেষণের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমাদের যে পাশ্চাত্য সাহিত্য রয়েছে তার বিকাশটা সহজ হয়ে গেছে। কিভাবে দেখুন, আমাদের যেহেতু পাশ্চাত্যে বা পশ্চিমা বিশ্বে একটি ভাষাগত সুবিধা রয়েছে এবং ভাষাগত সুবিধার জন্য ইংরেজি ভাষার মাধ্যমে তাদের সাহিত্য ক্ষেত্রে যেমন বিস্তার ঘটেছে সহজে, কেবল তাদের পশ্চিমে এই বিস্তার কিন্তু পশ্চিমা এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মাননীয় সভাপতি, উপনিবেশবাদের হাত ধরে এই বিস্তার ছড়িয়ে পড়েছে আমাদের প্রাচ্যের মধ্যেও, এবং প্রাচ্যের কবিগণ কিন্তু পশ্চিমা ভাবধারা দিয়ে অনুপ্রাণিত। মাননীয় সভাপতি, কীভাবে দেখুন, আজকে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারের বিষয়বস্তু কিন্তু পাশ্চাত্য সাহিত্য কর্তৃক অনুকরণীয়। কীভাবে কৃষ্ণকুমারের বিষয়বস্তু ভীমসেন চরিত্রটি কিন্তু আমাদের শেক্সপিয়ারের কিং লিয়ার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে এসেছে, এবং আমাদের আরেকজন বাংলা সাহিত্যের মহারথী জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি কিন্তু এক্ষেত্রে চিত্রকল্পবাদের প্রকাশ দেখা যায়, এবং চিত্রকল্পবাদ কিন্তু পাশ্চাত্য ধারণা ইমেজিজম থেকে এসেছে। মাননীয় সভাপতি, অর্থাৎ আজকের বিতর্কে এটি প্রমাণিত যে বাংলা সাহিত্যের যে বর্তমান অবস্থান সেটি কিন্তু অনেকাংশেই পশ্চিমা সাহিত্য থেকে গ্রহণকৃত। মাননীয় সভাপতি, আর আমরা গ্রহণ কার কাছ থেকে করবো? যেটি অধিক সমৃদ্ধ তার কাছ থেকে করবো। মাননীয় সভাপতি, সুতরাং এই জায়গা থেকে এটি অবশ্যই প্রমাণিত যে প্রাচ্য সাহিত্যের তুলনায় পাশ্চাত্য সাহিত্য অধিক সমৃদ্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ ফাহিম শাকিল আসবেন তার বক্তব্য নিয়ে। শাকিল, আপনার সময় 5 মিনিট। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকল শ্রোতাগণকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে প্রাচ্যের সাহিত্যের চেয়ে পাশ্চাত্যের সাহিত্য বেশি সমৃদ্ধ, এবং আমরা এই বিতর্কে এই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমেই চলে যাচ্ছি যুক্তি খণ্ডনে। আজকে পক্ষদল আমাদেরকে অনেকগুলো যুক্তি এবং অনেকগুলো তথ্য হচ্ছে তারা আজকে দেখাতে চেয়েছেন বা দেখিয়েছেন। যেই যুক্তি এবং তথ্যগুলোকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব সেই তথ্যগুলোতে একজন মানুষের প্রভাব সবচেয়ে বেশি, এবং সেটি হচ্ছে শেক্সপিয়ার। তাদের যুক্তি শুনে আমাদের কাছে এই বিষয়টি মনে হচ্ছে যে তারা যে আজকে যুক্তিগুলো উপস্থাপন করছেন বা তথ্যগুলো উপস্থাপন করছেন, সেই তথ্যগুলো সম্পূর্ণরূপে শুধুমাত্র ইংরেজি সাহিত্যকে কেন্দ্র করে বা ইংরেজি সাহিত্যকে ঘিরে রয়েছে। আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে ইংরেজি সাহিত্যের বাইরেও আমাদের যে প্রাচ্যের সাহিত্য, সেই সাহিত্যটি অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ। মাননীয় সভাপতি, চলে যাচ্ছি জাপানের সাহিত্যের দিকে। জাপানের সাহিত্যকে ইংরেজি সাহিত্যের সমতুল্য বলে তুলনা করা হয়, এবং জাপানের সাহিত্যকে পৃথিবীর অন্যান্য যে বড় বড় সাহিত্যগুলো রয়েছে সেই সাহিত্যগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। আজকে তারা যে অনুকরণের কথা বললেন, এই অনুকরণের ব্যাপারটিকে সম্পূর্ণরূপে বোঝানোর জন্য তারা যে ব্যাপারটির কথা বললেন সেটি হচ্ছে উপনিবেশবাদ, এবং এই উপনিবেশবাদের জন্য ইংরেজি যে সাহিত্য রয়েছে সেই সাহিত্য অন্যান্য যে দেশ রয়েছে কিংবা প্রাচ্যে হচ্ছে অনেক বেশি পরিমাণে অনুকরণীয় হয়েছে। আমরা আপনাকে দেখাবো বা আমরা আপনাকে বলবো কেন এই প্রাচ্যের সাহিত্য উপনিবেশবাদ ছাড়াও আসলে অনুকরণ হয়েছে পাশ্চাত্যের সাহিত্যে। আলাদিনের মতো যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো পাশ্চাত্যের সাহিত্যে অনেক বেশি পরিমাণে প্রভাব রেখেছে। মাননীয় সভাপতি, তারা আজকে বৈচিত্র্যতাপূর্ণের কথা বললেন যে পাশ্চাত্যের সাহিত্যের মধ্যে বৈচিত্র্যতা আসলে অনেক বেশি। আমরা আপনাকে দেখাবো প্রাচ্যের সাহিত্যে কেন আসলে বৈচিত্র্যতা অনেক বেশি। আপনি যদি প্রাচ্যের ভৌগোলিক অবস্থানের দিকে দেখেন তাহলে প্রাচ্যের যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যটি শুধুমাত্র একটি ভাষা বা ইংরেজি ভাষা কেন্দ্রিক নয়। প্রাচ্যের সাহিত্য অনেকগুলো ভাগে বিভক্ত। উপমহাদেশের সাহিত্য রয়েছে, সেই উপমহাদেশের সাহিত্যের মধ্যে হিন্দি ভাষার সাহিত্য রয়েছে, পাকিস্তানের উর্দু ভাষার সাহিত্য রয়েছে, ঠিক তেমনি বাংলা ভাষাভাষীর সাহিত্য রয়েছে, ঠিক তেমনি চীনের মান্দারিন ভাষার সাহিত্য রয়েছে, জাপানের জাপানিজ ভাষার সাহিত্য রয়েছে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরীয় ভাষার সাহিত্য রয়েছে। এই যে বিভিন্ন ভাষার সাহিত্যগুলো, এই সাহিত্যগুলো প্রাচ্যের যে সাহিত্য আছে সেই সাহিত্যকে আরও অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করেছে। তারা আজকে তাদের বিতর্কে যে ব্যাপারটি বলতে চেষ্টা করলেন যে সর্বপ্রথম পাশ্চাত্য থেকে সাহিত্যের যাত্রাটা শুরু হয়েছিল, ব্যাপারটি কখনই আসলে এমন না। সাহিত্যের যাত্রাটা শুরু হয়েছিল 3500 বছর আগে চীনে, এবং সেখান থেকে যখন যাত্রাটি শুরু হয় পরবর্তীতে সেই প্রাচ্যের সাহিত্যগুলো আস্তে আস্তে বিভিন্ন উপমহাদেশ এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়, এবং পরবর্তীতে সেই বিভিন্ন অঞ্চলগুলো সেই প্রাচ্যের যে সাহিত্যগুলো সেই সাহিত্যগুলোকে আসলে অনুকরণ করে। চীনের যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যের প্রভাবটা আমরা আসলে জাপানিজ সাহিত্যও দেখতে পাই। জাপানিজ সাহিত্যগুলো আসলে চীনা ভাষায় রচনা করা হতো, এবং তারা পরবর্তীতে চীনের যে সাহিত্য রয়েছে সেই সাহিত্য থেকে অনেক বেশি পরিমাণে অনুপ্রেরণা এবং অনুকরণ আসলে নিয়েছেন। এবং আমরা যে আসলে আরব্য রজনীর গল্পগুলোর কথা বলছি, এই আরব্য রজনীর গল্পগুলো কিন্তু এসেছে পারস্যের বিভিন্ন লোকগল্প থেকে। তারা এই পারস্যের লোকগল্পগুলোকে অনুকরণ করেছে, এবং পরবর্তীতে আরও অনেকগুলো গল্প ছিল যে গল্পগুলো কিনা ভারতীয় উপমহাদেশের গল্প, এবং সেই ভারতীয় উপমহাদেশের গল্পগুলোকে আরব্য রজনীতে গ্রহণ করা হয়েছে।
এই যে গ্রহণ করার ব্যাপারটা, এই গ্রহণ করার মানসিকতাটা প্রাচ্যের সাহিত্যের মধ্যে অনেক বেশি, এবং প্রাচ্যের সাহিত্য যত বেশি অন্যান্য সাহিত্যকে গ্রহণ করতে পেরেছে তত বেশি তারা নিজেদের সাহিত্যকে আরও অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পেরেছে, যেই ব্যাপারটি পাশ্চাত্যের সাহিত্যে আসলে কখনো ঘটে না। আমরা খুব সুন্দর একটা উদাহরণ দেখতে পারি, মাইকেল মধুসূদন দত্ত। তিনি যখন পাশ্চাত্যের সাহিত্যে সাহিত্য চর্চা করতে চেয়েছেন তখন তার সাহিত্য কিন্তু পাশ্চাত্যের সাহিত্যে গ্রহণযোগ্যতা পায়নি। পাশ্চাত্যের যে সাহিত্যিকরা ছিলেন সেই সাহিত্যিকরা তার যে সাহিত্য সেই সাহিত্যকে আসলে গ্রহণ করতে চাননি। কিন্তু আমরা যদি দেখি প্রাচ্যের সাধারণ জনগণের কথা কিংবা প্রাচ্যের সাহিত্যিকদের দিকে, সেই প্রাচ্যের সাহিত্যিকরা কিন্তু পাশ্চাত্যের সাহিত্যগুলোকে গ্রহণ করেছে এবং গ্রহণ করে নিজেদের মধ্যে নিয়ে নিজেদের যে সাহিত্য আছে সেই সাহিত্যকে আরও অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করার চেষ্টা করেছে এবং এর পাশাপাশি সাহিত্যগুলোকে আরও অনেক বেশি উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আশা করি। ধন্যবাদ মহাসভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন করতে প্রথমেই আসবেন ঐশী মণ্ডল, তিনি পক্ষ দলের দলনেতা। ঐশী, আপনার সময় 4 মিনিট। মাননীয় সভাপতি, আজকে আমি যুক্তি খণ্ডন পর্বে সরাসরি প্রথম বক্তার বক্তব্যের একটি দ্বিতীয় যুক্তিকে ধরে বলতে চাই। আপনারা বৈচিত্র্যপূর্ণতা এবং অভিযোজনের কথা বলেছেন। মাননীয় সভাপতি, অভিযোজন কার দরকার হয়? সংজ্ঞায়ন অনুযায়ী অভিযোজন আমরা সেই বস্তুর করে থাকি যে বস্তু নিজস্ব সত্ত্বায় বেঁচে থাকাটা কষ্টকর হয়ে ওঠে, তখন অন্য কিছু থেকে সে বৈশিষ্ট্য গ্রহণ করে যখন সে বেঁচে থাকার চেষ্টা করে তখনই কোনো বস্তুর অভিযোজন করা হয় মাননীয় সভাপতি। অর্থাৎ তারা আজকে অভিযোজনের তত্ত্বটি এনে নিজেদের যুক্তির বিপক্ষে নিজেরাই অবস্থান করছেন। মাননীয় সভাপতি, এরপরে যদি আসি, তারা বলে গিয়েছিলেন যে বিভিন্ন তত্ত্বের উৎপত্তি ঘটছে প্রাচ্য সাহিত্যের মধ্য দিয়ে। মাননীয় সভাপতি, আমাদের এখানে বলতে চাই যে সায়েন্স ফিকশন প্রথম ড্রিম অব দ্য মুন, যেটা 1608 সালে রচিত হয়েছিল, সেটির উদ্ভব কিন্তু ছিল পাশ্চাত্যে। এভাবে হাজারো সাহিত্যর ধারার কথা বলা যাবে যেগুলোর উদ্ভব ঘটেছে পাশ্চাত্য সাহিত্যে। এবং এক মুহূর্তের জন্য তাদের কথা যদি আমরা ধরেও নিই যে প্রাচ্য সাহিত্যে বিভিন্ন সাহিত্যধারার উদ্ভব ঘটেছে, মাননীয় সভাপতি, তারা কি দেখাতে পারবে যে এগুলোর ধারাবাহিকতা রক্ষিত হয়েছে? যেখানে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ নামক একটি এমন যুগ দেখা যায় যেখানে কোনো সাহিত্যকর্মের নিদর্শনই পাওয়া যায় না মাননীয় সভাপতি। যেখানে বাংলা সাহিত্যের একটি অন্ধকার যুগ বিদ্যমান, যখন বাংলা সাহিত্য নিজে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না। এবং আমাদের দলীয় অবস্থান থেকে যখন আমরা দেখিয়ে গেছি পাশ্চাত্য সাহিত্যে কীভাবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত ধারাবাহিকতা বজায় থেকেছে, ঠিক সেই জায়গা থেকে কিন্তু আমরা বৈচিত্র্যপূর্ণতার শর্ত বা সমৃদ্ধির শর্তকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় সভাপতি। এরপরে যদি আসি, তারা মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু সংগঠনের কথা বলেছেন। মাননীয় সভাপতি, যদি তাদের দেখিয়ে যাওয়া উচিত ছিল এই মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যগুলো পাশ্চাত্য আসলে গ্রহণ করেছে কিনা, বা পাশ্চাত্য দেশে অনুবাদ হয়ে গেছে কিনা, বা পাশ্চাত্যে বিস্তার লাভ করেছিল কিনা। মাননীয় সভাপতি, আমরা আজকে বৈচিত্র্যপূর্ণ বা সমৃদ্ধির দিকে তাকেই বলবো যে সাহিত্যকে আমাদের বিশ্ব সাহিত্য গ্রহণ করেছে মাননীয় সভাপতি। এরপর তাদের দিক থেকে আরেকটি প্রশ্ন ছিল নোবেল পুরস্কার নিয়ে। মাননীয় সভাপতি, আমরা বলতে চাই তারা এই অবস্থানটি বুঝতে ব্যর্থ হয়েছে। মাননীয় সভাপতি, যখন আমরা একটি সাহিত্যকর্ম এবং পাঠকের প্রতিক্রিয়ার মধ্যে যে গুরুত্বপূর্ণ মেলবন্ধন রয়েছে, একটা পাঠককে আকর্ষণ করার যে দায়িত্ববোধ থাকে সাহিত্যিকদের মধ্যে, এই দায়িত্ববোধের স্বীকৃতি এবং সাহিত্যকর্মে অনুপ্রেরণা প্রদানের জন্য কিন্তু নোবেল পুরস্কারের আবির্ভাব করা হয় মাননীয় সভাপতি। সুতরাং আমরা দেখতে পাই পাশ্চাত্য কিন্তু সাহিত্যিকদের মূল্যায়ন তুলনামূলকভাবে অধিকতর আগে করেছে। সুতরাং মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই যে পাশ্চাত্য কিন্তু সাহিত্যকর্মের মূল্যায়ন করেছে, পাঠকের সাথে তার আন্তঃসম্পর্ককে গুরুত্ব দিয়ে গেছে মাননীয় সভাপতি। ঠিক এই জায়গা থেকে সমৃদ্ধির পথকে কিন্তু পাশ্চাত্য সাহিত্য অধিকতর মসৃণ করে গেছে। মাননীয় সভাপতি, আমরা আজকে তাদের যে যুক্তিগুলো ছিল জীবনবোধের ঘনিষ্ঠতা এবং সমালোচনা ভিত্তিক যে যুক্তিটি ছিল, মাননীয় সভাপতি, এক্ষেত্রে আমরা বলতে চাই সমালোচনা ভিত্তিক যে তত্ত্ব বা সমালোচনা বাদ যে রয়েছে, অর্থাৎ সমান আলোচনা, তার সূচনা কিন্তু হয় হেরেস লুঙ্গিনাসের সময়কাল থেকে, যেটা আমরা পাশ্চাত্য সাহিত্যে দেখতে পাই মাননীয় সভাপতি। এবং আপনার সাহিত্যে সমালোচনা ভিত্তিক আলোচনা শুরু হয় তুলনামূলকভাবে আধুনিক যুগে। সুতরাং মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই বর্তমান সাহিত্যে আমাদের প্রাচ্য সাহিত্য যেগুলো গ্রহণ করেছে সেগুলো অধিকাংশই আমরা পাশ্চাত্য থেকে অনুপ্রাণিত। এবং তারা যে চৈনিক সাহিত্যের কথা বলে যায় মাননীয় সভাপতি, চৈনিক সাহিত্যের তাদের নিজেদের কবিরাই একসময় ঘোষণা করেছিলেন যে আমাদের ক্ষেত্রে ধ্রুপদী ভাষা এখন মৃতপ্রায় মাননীয় সভাপতি। অর্থাৎ এবং এই মৃতপ্রায় অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য তারা কিন্তু পাশ্চাত্য সাহিত্যের বিষয়বস্তু, তাদের চিত্রকল্প এবং তাদের সাহিত্যের উপজীব্য গ্রহণ করে কিন্তু তাদের সেই চীনা সাহিত্য আবার পুনর্জীবন লাভের চেষ্টা করেছে মাননীয় সভাপতি। সুতরাং আজকের বিতর্ক থেকে আমাদের স্পষ্ট যে প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য সাহিত্য অধিক সমৃদ্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারের সময় হচ্ছে বিপক্ষ দলের যুক্তি খণ্ডনের পালা। আসবেন দলটির চতুর্থ বক্তা জান্নাতুল ফেরদৌস জোশী। জোশী, আপনার সময় 2 মিনিট। মাননীয় সভাপতি এবং উপস্থিত সকল শ্রোতাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে শুরু করতে যাচ্ছি আমাদের প্রতিপক্ষ
দলের কিছু যুক্তি খণ্ডন দিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমত, তারা যে অনুকরণের ব্যাপারটা বলছেন বারবার, অনুকরণের ব্যাপারটি আসলে কখনোই কোনো মানদণ্ড হতে পারে না। কেননা অনুকরণ হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, তাদের থেকে আমরা কিছুটা প্রভাবিত হয়েছি, আমাদের থেকে তারা কিছুটা প্রভাবিত হয়েছে। এবার এই ব্যাপারটির আমি আরেকটু বিস্তর আলোচনা যদি করি আপনাদের সাথে, আপনারা দেখবেন আমরা কেন এই বৈচিত্র্যপূর্ণ, আমরা সবসময় বৈচিত্র্যপূর্ণ, তার কারণ হচ্ছে গিয়ে আমরা আপনাদের কথা থেকেই যদি আসি, আপনারা যেভাবে বলেছেন যে আমরা হচ্ছে অনেক বেশি শাসিত হয়েছি এবং এটার জন্য আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি প্রভাবিত তাদের দ্বারা। যুক্তিটা হ্যাঁ, এবং আমরা গ্রহণ করেছি সাদরে, যার জন্য আমরা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। কিন্তু তারা যেহেতু গ্রহণ করেনি, তার জন্য আমরা একটা উদাহরণ দেখাতে পারি যে মাইকেল মধুসূদন দত্ত যখন চমৎকার কিছু প্রথম দিককার কথা লিখে যান, সেগুলো যখন হচ্ছে গিয়ে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি, তখন কিন্তু তিনি বাংলা সাহিত্য নিয়ে চর্চা শুরু করেন এবং আমরা দেখি যে কত সুন্দর কিংবদন্তি কিছু লেখা শুরু হয় তার ওখান থেকে। অর্থাৎ তারা এই ব্যাপারটাতে বৈচিত্র্যপূর্ণ না। তাদের দ্বিতীয় কথা ছিল হচ্ছে ধারাবাহিকতা। এবার ধারাবাহিকতার কথাটা যদি বলি, আমরা দেখতে পাই ইতালীয়, মেক্সিকান কিংবা স্প্যানিশ বিভিন্ন ধরনের সাহিত্য এক জায়গায় মন্থর হয়ে যায়, কিন্তু আপনারা যদি এই উপমহাদেশের সাহিত্যগুলোর দিকে নজর দেন, তাহলে কিন্তু আমরা দেখাতে পারি জাপানিজ হাইকু, চাইনিজ সাই, দর্শন কিংবা হচ্ছে গিয়ে ইন্ডিয়ানের মতো সামুরাই কালচার সংস্কৃতির মতো আমরা এরকম অনেক কিছু দেখতে পাই যার দ্বারা তারা প্রভাবিত হয়েছে। অর্থাৎ সমালোচনা নিয়ে যদি আমরা এবারে আগাই, তাহলে দেখবেন যে ইলিয়াড, ওডিসি, ইনিডের কথা তারা বলেছেন, কিন্তু বর্তমানে তার কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু মহাভারত কিংবা রামায়ণের কথা যদি আমরা বলি, বর্তমানেও সেটার চর্চা আছে এবং সেটা থেকে খুব বেশি প্রভাবিত বর্তমান বিশ্বেও আমরা হাজার হাজার মানুষ দেখতে পাই। আমি খুব ছোট্ট একটি উদাহরণ দিতে চাই যে মহাভারত হচ্ছে গিয়ে আপনার ইলিয়াড এবং ওডিসির 7 গুণ সমান গ্রহণযোগ্যতা পেয়েছে বর্তমানে, এবং এটি কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এবারে উভয় পক্ষকে একটি করে প্রশ্ন করবেন এবং প্রশ্নের মধ্য দিয়েও আমরা তাদেরকে মূল্যায়ন করবার চেষ্টা করব। প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচরকত্রয়ের মধ্য থেকে অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার দেব। চমৎকার একটি বিতর্ক হয়েছে, প্রাচ্যর চেয়ে পাশ্চাত্যর সাহিত্য বেশি সমৃদ্ধ। আমার প্রথম প্রশ্নটি পক্ষ দলের কাছে, যারা আজকে এই বিতর্কে উপস্থাপন করার চেষ্টা করেছেন যে পাশ্চাত্যর সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ। আমরা আজকে যদি বলি যে এই তরুণ প্রজন্ম যারা আজকে পাশ্চাত্যর সাহিত্যর প্রতি অনেক বেশি আকৃষ্ট, কিন্তু আমরা যদি আজকে সিনিয়র সিটিজেন যারা রয়েছে, প্রবীণ, তাদের কাছে আমরা কিন্তু দেখি যে প্রাচ্যের কথা অনেক বেশি সমাদৃত। তাহলে এই সমাজে বাংলাদেশে আমরা যদি এই প্রাচ্যের সাহিত্যটাকে সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই, তাহলে আপনারা কোন কোন স্ট্র্যাটেজিগুলোকে অধিক গুরুত্ব আরোপ করবেন? মাননীয় সভাপতি, এক্ষেত্রে আমরা প্রাচ্য সাহিত্যের গ্রহণযোগ্যতা তরুণদের কাছে বাড়ানোর জন্য আমরা একটি প্রযুক্তির ছোঁয়া দিতে পারি। প্রযুক্তির ছোঁয়া হিসেবে আমরা প্রযুক্তিগত প্ল্যাটফর্মে বা প্রাচ্য সাহিত্যকে তুলে ধরা, এর উপস্থাপনকে গুরুত্ব দিলে আমরা আশা করি তরুণ সমাজের মধ্যে প্রাচ্য সাহিত্যের প্রতি আকর্ষণ তৈরি হবে এবং এক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন বিপক্ষ দলের কাছে, যারা আজকে অনেক সংস্কৃতির কথা বলেছেন, যে আমরা যদি ফার্সি সাহিত্যর কথা বলি, আমরা দেখেছি এই উপমহাদেশে প্রায় 1200 বছর পর্যন্ত এটি ছিল। তার পরবর্তীতে আপনারা রামায়ণ, মহাভারত থেকে শুরু করে জাপানি সাহিত্য এবং 3500 বছর পূর্ব থেকে এটি সমাদৃত বলছেন। কিন্তু আমরা আজকে এই তরুণ প্রজন্ম যেটি দেখতে পাচ্ছি যে আমরা ওয়েস্টার্ন কালচার যেটিকে বলি, পশ্চিমা সংস্কৃতির প্রতি তাদের আকৃষ্টের জায়গাটা কিন্তু দিন দিন অনেক বেড়েই চলেছে। আমরা আজকে যদি বলি যে কালচারাল ডাইভার্সিফিকেশন যেটি চলছে, আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশে যে পশ্চিমা সংস্কৃতির প্রভাবটি অনেক বেশি। এই ধারাটিকে মানে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটিকে কিভাবে রোধ করে প্রাচ্যর দিকে এই তরুণ প্রজন্ম সহ সমগ্র দেশকে ধাবিত করবেন? প্রশ্নটি ছিল কিভাবে আমরা তরুণদের কাছে পৌঁছাবো। প্রশ্নটা আমরা 3 ধরনের আমরা আপনাকে প্রয়োগ দেখাবো। 1 নম্বর প্রয়োগ, আমরা আপনাকে দেখাবো তৃণমূল পর্যায়ে অনেক প্রচার এবং প্রসার দরকার, যেটা কিনা আমরা দক্ষিণ কোরিয়ার মডেলে আমরা দেখতে পারি যে তাদের নিজস্ব সাহিত্য কিভাবে নিজস্ব সাহিত্যকে একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ট্রেন্ডে নিয়ে এসেছে। সেরকম তৃণমূল পর্যায়ে এরকম সমালোচনাটা করতে হবে, বা ওই জায়গায় সমালোচনা পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমরা অনেক বেশি চর্চা করতে হবে। এর জন্য আমরা কী করতে পারি? এর জন্য আমাদের তৃণমূল পর্যায়ে যে সাহিত্যিক সংগঠনগুলোকে রয়েছে, সেই সাহিত্যিক সংগঠনকে
অনেক বিশেষ প্রণোদনা দিতে হবে এবং এটা সরকারিভাবে দিতে হবে মাননীয় সভাপতি। এবং আমরা আরও দেখতে পারি এখানে যে আমরা ইউরোপীয় অঞ্চল অনেক বেশি হচ্ছে মেকির চর্চা দেখি, শ্রেষ্ঠত্বে গায়ের রঙের শ্রেষ্ঠত্বের নিয়ে চর্চা দেখি মাননীয় সভাপতি। এইগুলো আমাদের কাছে অনেক বেশি মেকি লাগে। তার মানে কি আমাদেরকে বাস্তব সমালোচনা ভিত্তিক আলোচনা অনেক বেশি করতে হবে, তরুণদেরকে বাস্তব সমালোচনা ভিত্তিকে আনতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন, তরুণদের কাছে অনেক কিছু দুর্বেদ্য মনে হয়, যেটা প্রাচীনতম কারণে আমাদের দুর্বেদ্যর জায়গায় কি নতুন সাহিত্যিক দিকে এটা বোঝাতে হবে যে এই প্রাচ্যের সাহিত্যিকটা এগুলো দুর্বেদ্য না, তরুণদের কাছে অনেক সহজে আনতে হবে। এবং সহজে আনার জন্য বইমেলার মতো যে বাংলাদেশে যে জাতীয় বইমেলা হয় এরকম আরও অনেক বেশি অঞ্চল ভিত্তিক বইমেলা করতে হবে, যেখানে পড়ার ব্যবহারটা অভ্যাসটা তরুণদের মধ্যে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে আমরা তরুণদের কাছে পৌঁছায় যাব। ধন্যবাদ। আসলে প্রাচ্য কিংবা প্রতীচ্য তাদের সাহিত্য গড়ে উঠেছে নিজস্ব জনপদ, নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, রূপকথা, নানা কিছুর উপরে। সেই কারণে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সাহিত্য, একটি ভাষার সঙ্গে আরেকটি ভাষার সাহিত্য, একটি বৃহৎ অঞ্চলের সঙ্গে আরেকটি বৃহৎ অঞ্চলের সাহিত্য তুলনা করা একটু কঠিন এবং এর ঠিক সঠিক মানদণ্ড কি সেটাও বোঝা আসলে মুশকিল। যদিও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে, নানা দেশের সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার সহ আরও কিছু আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য পুরস্কার আছে। এই সাহিত্য পুরস্কার হয়তো কিছুটা মানদণ্ড আমাদেরকে বলে দিচ্ছে, আবার এই নিয়ে বিতর্কও যে নেই তেমনও নয়। দুপক্ষের বক্তব্য সম্পর্কে যদি সংক্ষেপে বলি, পক্ষের প্রথম বক্তা সাহিত্যের গভীরতা থেকে যে উপলব্ধি বোধ হয়, সেই উপলব্ধি বোধের নানা মাত্রা বলতে গিয়ে তিনি 4টি মাত্রার কথা বলেছেন। তার বক্তব্যের পর বিপক্ষের প্রথম বক্তা শুরুই করেছেন, আমি পশ্চিমে যেতে চাই না, আমি পূর্বেই থাকতে চাই। পশ্চিমে না গেলে তো আর পশ্চিমী সাহিত্য সমৃদ্ধ কি বেশি সমৃদ্ধ সেই প্রশ্ন আসে না। তিনি অর্থাৎ বিপক্ষ দলের প্রথম বক্তা ধর্মীয় আধ্যাত্মবোধ থেকে যে সাহিত্য সৃষ্টি হয়েছে সেটা আসলে প্রাচ্যেই হয়েছে, এটা তিনি বলবার চেষ্টা করেছেন। পক্ষান্তরে বিপক্ষের দ্বিতীয় বক্তা এসেই ধারাবাহিকতার কোনো সংকট হয়নি মর্মে তার বিপক্ষের বক্তার যুক্তি খণ্ডন করবার চেষ্টা করেছেন এবং তিনি আরও বলবার চেষ্টা করেছেন যে আমাদের এই অঞ্চলে অর্থাৎ প্রাচ্যে বাস্তববাদের দর্শনের ভিত্তিতে এবং ধর্মের ভিত্তিতে যে সকল সাহিত্য রচিত হয়েছে এগুলো পাশ্চাত্যের যে কোনো সাহিত্যের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ, এটা তিনি বলবার চেষ্টা করেছেন। এরপর যুক্তি খণ্ডন পর্বে পক্ষের বক্তা এসে বলেছেন যে বেঁচে থাকার জন্য অভিযোজন প্রক্রিয়া, অভিযোজন করতে হয় এবং সেই টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্যই কিন্তু পশ্চিমা সাহিত্য থেকে প্রাচ্য অনেক কিছু ধার নিয়েছে, এটা তিনি বলবার চেষ্টা করেছেন। এবং তার বিপক্ষ দলের যুক্তি খণ্ডনের সময় চতুর্থ বক্তা বলেছেন জাপানের হাইকো অনেক বেশি সমৃদ্ধ এবং অনুকরণের কারণে কোনো সাহিত্য সমৃদ্ধ হয় না, সুতরাং আমরাই অনুকরণ করি বা তারাই আমাদের অর্থাৎ পশ্চিম আমাদেরকে অনুকরণ করুক, অনুকরণ দিয়ে আদতে কোনো সাহিত্য সমৃদ্ধ হয় না, এটা তিনি বলতে চেষ্টা করেছেন। আসলে কিছু কিছু সাহিত্য তো ভিন্নতা আছে, আমাদের পুঁথি সাহিত্যের সঙ্গে কিংবা জাপানের হাইকোর সঙ্গে পশ্চিমা কোনো সাহিত্যের মিল নেই। আবার পশ্চিমা সাহিত্যের অনেকগুলো উপাদান এবং অনেকগুলো শ্রেণী আছে যেগুলোর সঙ্গে আমাদের সাহিত্যকে মিলানো যাবে না। ফলে বিশ্ব সাহিত্যের মানদণ্ডে কোন সাহিত্য আসলে বেশি সমৃদ্ধ সেটি বরং তর্কের মধ্যেই থেকে যাক। আমরা বরং দেখি আজকের দুপক্ষের বক্তাদের আলোচনা শুনে আমাদের বিজ্ঞ বিচারকত্রয় কী সিদ্ধান্ত দিয়েছেন। আমরা ফলাফলে যাব, ফলাফলে আমাদের সঞ্চালক যিনি আছেন তিনি আমাদের বিচারকদের থেকে 2 রঙের ব্যালট সংগ্রহ করবেন এবং 2 রঙের ব্যালটের 2 ধরনের ফলাফল আছে, একটি শ্রেষ্ঠ দল আর একটি শ্রেষ্ঠ বক্তা। আমি তাকে ব্যালট পত্র সংগ্রহ করে আজকের ফলাফল ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি আপনাকে।
সুপ্রিয় দর্শক, আপনারা যেভাবে অপেক্ষা করছেন ফলাফল জানবার জন্য, উপস্থিত সকলে আমরা অপেক্ষা করছি আজকের এই প্রতিযোগিতার ফলাফল জানবার জন্য। আমার হাতে রয়েছে ফলাফল। সবুজ ব্যালটের মাধ্যমে জানতে পারবো আজকে দুটি প্রতিষ্ঠানের মধ্য থেকে কোন প্রতিষ্ঠান হতে যাচ্ছে বিজয়ী দল, এবং লাল ব্যালটের মাধ্যমে খুঁজে পাবো আজকের শ্রেষ্ঠ বিতার্কিককে। সংখ্যাগরিষ্ঠ ব্যালট বা সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে প্রতিষ্ঠানের পক্ষে যাবে সে প্রতিষ্ঠানই হবে আজকে বিজয়ী দল, এবং বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও আমরা একই পন্থা অবলম্বন করব। আমি এক এক করে সবুজ ব্যালটগুলো খুলে নিচ্ছি। প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দল হচ্ছে পক্ষ দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বরিশাল বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলটি হচ্ছে পক্ষ দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বরিশাল বিশ্ববিদ্যালয়। অর্থাৎ দর্শক, পেয়ে গেছি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী দলকে, যেটি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি। তৃতীয় সবুজ ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দল হচ্ছে পক্ষ দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বরিশাল বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তিনটি ব্যালট পেয়ে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন পক্ষ দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বরিশাল বিশ্ববিদ্যালয়। অনেক অনেক অভিনন্দন। এবারে দেখবার পালা সকল বিতার্কিকদের মধ্য থেকে কে হতে যাচ্ছেন সেরা বিতার্কিক। প্রথম লাল ব্যালট অনুযায়ী আজকে সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক ঐশী মণ্ডল। দ্বিতীয় লাল ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক খান মোহাম্মদ ওমর ফারুক। সেরা বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি প্রতিষ্ঠান থেকে দুটো ভিন্ন ভিন্ন বিতার্কিকের নাম উঠে এসেছে। অর্থাৎ তৃতীয় ব্যালটটি হয়তো নির্ধারণ করে দিবে এই দুজনের মধ্য থেকেই হয়তো কেউ হতে যাচ্ছে সেরা বিতার্কিক, অথবা এই ব্যালটে আমরা নতুন আরেকটি নামও দেখতে পারি। এবং তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিতার্কিকদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক ঐশী মণ্ডল। অর্থাৎ দুটি ব্যালট পেয়ে আজকে সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের বিতার্কিক ঐশী মণ্ডল। অভিনন্দন বিজয়ী দল এবং সেরা বিতার্কিককে। সুপ্রিয় দর্শক, জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের এই পর্ব এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।